কথা ছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেদের সম্পদের হিসেব প্রকাশ করবেন। অফিস আদালতে ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে? সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? একটি খবর পুরো জাতিকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সম্পদের হিসাব নিয়ে দেশ তুলপার, তার অনেক কাজকর্ম প্রকাশ্যে এনে সবাই ভয়ঙ্কর রূপে কেঁপেছে। সমন্বয়করাও ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবকিছু আবারও তারা তুলপার করে। হাতে হাড়ি ভেঙেছে হাসনাত আব্দুল্লাহ, আলোচিত এখনকার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, এবং এমন ভাবে হাতে হাড়ি ভেঙেছে যেটা জবাব পাওয়া যাচ্ছে। যেমন কমিশনের চেয়ারম্যান তিনি টিউলিপ সিদ্দিকী নিয়ে ব্যস্ত, তাহলে কিভাবে বাংলাদেশি নাগরিক বানানো যাবে সেটা নিয়ে তিনি খুব ব্যস্ত মনে হয়। আমি ভাবছিলাম না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে, বর্তমানে সরকার ঠিক আছে তা দামানে মনে হয় কষ্ট হবে সামনে ভবিষ্যতে প্রজন্ম। আমরা তো আতঙ্কবোধ, কারণ আমরা সাধারণ জনগণ, আমরা ভালো দেখতে চাই, একটা সাধারণ ভালো বাংলাদেশ দেখতে চাই, কিন্তু এখন পরিস্থিতি যারা দেখতেছি ঠিক আছে আমাদের ভালো কিছু আশা করা যায় না। রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। বর্তমান আওয়ামী লীগ সরকার বারবার দরকার, এই একটা ইঙ্গিত। এটা আমার কথা না ভাই, এটা জাতীয় পার্টির যে জিএম কাদের বা নেতা কর্মীদের বক্তব্য শুনে আপনার বোঝা যায়। এনসিপি ডক্টর ইউনূস এমন একটা ব্রেন ওয়াশ দিছে বিএনপি কে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কেন জানি ফেব্রুয়ারিতে মনে করেন চলে যায়। প্রফেসর ইউনূস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে শুনলে চমকে ওঠার মতো। হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা ওরফে মলম হাসনা অনেকদিন সে গর্তের ভিতর ছিল, গর্তের ভিতর থেকে বের হয়ে বিস্ফোরক একটি মন্তব্য করে সারা বাংলাদেশ তোলপাড় করে দেয়। আবার হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহর এক বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে সারা দেশ আবারও তোলপাড় হয়েছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের অনেক কার্যক্রম এবং তার সম্পদের হিসাব নিয়ে অনেকে এখন তার বিরুদ্ধে কথা বলতেছে, অনেকে তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। কেন সে সম্পদের হিসাব দিচ্ছে না? সে 10 মাস আগে তার সম্পদের হিসাব দেওয়ার কথা বলেছিল এবং ইতিমধ্যে আজকে 10 মাস পর প্রায় 1 বছর হতে যাচ্ছে, আবারও দেশের মধ্যে আন্দোলন শুরু হয়, আবারও ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকে রাজপথে নেমে যায়। যেইভাবে শেখ হাসিনাকে পতন করানো হয়েছিল সেইভাবেই কিন্তু হাসনাত, সার্জিস তারা আবারও কেঁপেছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় গিয়ে সমাধান হয় এবং দেশের মধ্যে ইতিমধ্যে কি চলতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন আপনাদের মনে রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন আমরা কথা বাড়ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কথা ছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের সম্পদের হিসেব প্রকাশ করবেন। আজ থেকে ঠিক 10 মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন তিনি নিজে সহ সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসেব বিবরণ প্রকাশ করবেন। এমনকি গত বছরের 1 অক্টোবর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা জারি করা হয়েছিল। এমনকি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশের জন্য আবেদন করে ডক্টর ইউনূস বরাবর চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হলো নিজের ও তার উপদেষ্টাদের সম্পদের হিসেব বিবরণী প্রকাশের যে ঘোষণা ডক্টর ইউনূস দিয়েছিলেন তার কোনো প্রতিফলন দেখা যায়নি গত 10 মাসে। ফলে প্রশ্ন উঠেছে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূসের ওই বক্তব্য কি শুধুই কথার কথা ছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলা একটি কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশের মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ শুধু দেশের মানুষই নয়, দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এক সময় বাংলাদেশ দুর্নীতিতে পরপর 5 বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 8 আগস্ট দায়িত্ব নেন ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। কয়েক দফা সে পরিষদের কলেবর বেড়েছে। দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন গত বছরের 25 আগস্ট। সে ভাষণে তিনি তার সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেছিলেন। বলেছিলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে স্বচ্ছতার প্র্যাকটিস তিনি ঘর থেকেই শুরু করতে চান। তাই তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করতে হবে। পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করার কথা তিনি ওই ভাষণে জানিয়েছিলেন। সময়ের হিসেবে 25 জুন সেই ঘোষণার 10 মাস পূর্ণ হলো, কিন্তু সেই বিবরণী প্রকাশ তো দূরের কথা, আদৌ জমা দিয়েছেন কিনা সেটি আর কখনোই দেশের মানুষকে জানানো হয়নি। প্রশ্ন হলো, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস যেটি বলেছিলেন সেটি তো ছিল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া। গত 10 মাসেও কেন সেই প্রতিশ্রুতি পালন করা হলো না? 10 মাসে যে সম্পদের হিসেব প্রকাশ করা হলো না সেটি কি প্রতিশ্রুতির অবমাননা বা সরকারের ব্যর্থতা নয়?
ডক্টর ইউনূসের কাছ থেকে গত বছরের 25শে আগস্ট এমন প্রতিশ্রুতি পেয়ে অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু পরিস্থিতি হলো যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এরই মধ্যে সম্প্রতি আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন উপদেষ্টারা সম্পদের হিসেব জমা দিয়েছেন। দর্শক, ওই ভাষণে ডক্টর ইউনূস জমা দেওয়ার কথা বলেননি, বলেছিলেন প্রকাশ করবেন। জমা দেয়া আর প্রকাশ করা এক নয়। যেহেতু উপদেষ্টারা পাবলিক মানিতে চলেন, তাই পাবলিকের জানার অধিকার আছে তাদের সম্পত্তির হিসেব নিকেশ। অধ্যাপক ইউনূসের ঘোষণার পর অবশ্য সরকারের কাছ থেকে তেমন তোড়জোড় ছিল না। তবে গত বছরের 1 অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নীতিমালা জারি করা হয়। সেই নীতিমালা অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়। উপদেষ্টারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সবশেষ তারিখ ছিল চলতি বছরের 16 ফেব্রুয়ারি। সাধারণত নভেম্বরের 30 তারিখ হয় আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু গত বছর এনবিআর 3 দফা এই সময় বাড়িয়েছিল। সবশেষ দফায় 2 সপ্তাহ বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। সেই হিসেবে ফেব্রুয়ারির মধ্যে উপদেষ্টাদের হিসেব মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর কথা। ডক্টর আসিফ নজরুলের কথা যদি সত্যি হয়, তাহলে গত 4 মাসেও এই হিসেব জনসমক্ষে প্রকাশ করা হয়নি। গত বছরের 5 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের হিসেব চেয়ে একজন ব্যক্তি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলেন, কিন্তু সবশেষ তথ্য হলো সেই চিঠির জবাব তিনি এখনো পাননি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সব উপদেষ্টার সম্পদের হিসেব বিবরণী জমা দেননি। যেমন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সম্পদ বিবরণী জমা দেননি। কারণ হলো তিনি আয়কর রিটার্নই জমা দেননি। আয়কর রিটার্ন জমা দিতে গেলে আগে টিআইএন নম্বর লাগে, কিন্তু ছাত্র থেকে হঠাৎ এক লাফে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে যাওয়া আসিফ মাহমুদের আগে টিআইএন নম্বর ছিল না। ছাত্র থাকা অবস্থায় তিনি কখনোই আয়কর রিটার্ন জমা দেননি। সে কারণে ডক্টর ইউনূসের ঘোষণা মতো তিনি সম্পদ বিবরণী জমা দিতে পারেননি। তবে তিনি উপদেষ্টা হয়েছেন আগস্টে। উপদেষ্টা হওয়ার পর ব্যাংক হিসেব খুলতে গিয়ে তার অবশ্যই টিআইএন নম্বর দরকার হয়েছে। সেই হিসেবে তিনি নতুন টিআইএন নম্বর দিয়ে ফেব্রুয়ারির 16 তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারতেন, তবে তিনি সেটি করেননি। এদিকে উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলামও কোনো সম্পদ বিবরণী জমা দেননি। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব নিতে গত 25শে ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ছাড়েন নাহিদ। পরদিন নিজের ফেসবুক পেজে তার ব্যাংক হিসেব তুলে ধরে যেটিকে তিনি সম্পদের হিসেব বলে দাবি করেছেন। বিচারবহির্ভূতভাবে মানুষের শাস্তি দেওয়া, হত্যা গুম করা, বিভিন্নভাবে অত্যাচার করা, মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে, নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। আমি মনে করি আমার রিডিং এ সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে। ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয়, এরা আরো বড় ফেসিবাদ। জাতীয় পার্টির বক্তব্য শুনে আপনারা যদি অবাক হয়ে থাকেন, ভাই আমি কোনো অবাক হয় নাই। এটাই হওয়ার ছিল, এটাই স্বাভাবিক। কারণ বর্তমান জাতীয় পার্টির কোনো ভূমিকা নাই। কারণ জাতীয় পার্টি বুঝতে পারতেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে জাতীয় পার্টির নির্বাচন করাটা দুঃস্বপ্নতে মনে করেন পরিণত হবে। উল্টো দিকে জাতীয় পার্টি প্রতিনিয়ত ঢাকার রাজপথে অপমান হচ্ছে। জাতীয় পার্টিকে ঘাড় ধরতেছে বিএনপি, জাতীয় পার্টির ঘাড় ধরতেছে আপনার এনসিপি, জামাত, ডক্টর ইউনূসের সরকার, সবাই বর্তমান জাতীয় পার্টির এগেনস্টে। আর বর্তমান এই জাতীয় পার্টি তিনি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিনিয়ত আপনার বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে। দ্যাট মিনস আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় জিএম কাদের জাতীয় পার্টির পক্ষ থেকে। এখন জাতীয় পার্টি কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায়? কারণ যে বললাম, জাতীয় পার্টি বর্তমান আপনার রাজনীতির মাঠে, ঢাকা শহরে, বাংলাদেশে, পুরো দেশ জুড়ে জাতীয় পার্টি একটা সাইড হয়ে গেছে, আর সবাই অন্য একটা সাইড। মানে বিএনপির মাথায় বর্তমান কাঁঠাল ভেঙে খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আর হচ্ছে এনসিপি, আর হচ্ছে জামাত। মানে বিএনপিকে বর্তমান মুরগি বানায় ফেলাইছে, বুঝতে পারছেন? এখন দেশ যদি রক্ষা করতে হয়, সেখানে শেখ হাসিনার বিকল্প দেখতেছে না, কিংবা আওয়ামী লীগের বিকল্প দেখতেছে না জাতীয় পার্টি। এর জন্য জাতীয় পার্টি বারবার সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রতিনিয়ত তিনি বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, বা আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন আমরা মানি না। বর্তমান এই ধরনের বার্তা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দিয়ে যাচ্ছে। আসলে এটা কি মিন করতেছে? যেই শেখ হাসিনাকে 5 আগস্টের পরে, যখন শেখ হাসিনা রিজাইন নিয়ে দেশ ছেড়ে চলে যায়,
সেই শেখ হাসিনার আপনার চরম আকারের কিন্তু জাতীয় পার্টি আপনার সমালোচনা করছে, কিন্তু এখন আইসা গত 1.5 থেকে 2 মাস ধরে জাতীয় পার্টির জিএম কাদের বা জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মীরা তারা সবাই আওয়ামী লীগের গুণগান গাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা এদের জন্য, মানে যারা নাকি রাজাকার জঙ্গিবাদী, এদের জন্য এতকাল শেখ হাসিনা যে বা যারা বা যাই কিছু বা যে স্টেপ নিছে সমস্ত স্টেপ আপনার দেশের স্বার্থে ছিল, জনগণের স্বার্থে ছিল। বর্তমান এর জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে যাচ্ছে কারা? জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি বুঝে গেছে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাহলে বর্তমান আওয়ামী লীগ সরকার বারবার দরকার। এই একটা ইঙ্গিত, এটা আমার কথা না ভাই, এটা জাতীয় পার্টির যে জিএম কাদের বা নেতা কর্মীদের বক্তব্য শুনে আপনার বোঝা যায় যে জাতীয় পার্টি বর্তমান কি চাচ্ছে। ওই যে বললাম ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বহির্বিশ্বে থেকে আপনার ন্যাংটা সুলেমানরা এমন ধরনের ব্রেন ওয়াশ দিছে, এনসিপি ডক্টর ইউনূস এমন একটা ব্রেন ওয়াশ দিছে বিএনপিকে, আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে, কেন জানি ফেব্রুয়ারিতে মনে করেন চলে যায়। বুঝতে পারলেন তো নির্বাচন কোন জায়গায়? চাঁদের দেশে নির্বাচন বর্তমান। ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা এটা নিয়েও সন্দেহ। বুঝতে পারছেন? শুনেন জিএম কাদের বক্তব্যটা শুনেন। এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে। নব্য ফেসিবাদ এবং তার দোসর, নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। কি পরিবর্তন হয়েছে বলেন? এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা। এই এক ধরনের নির্বাচন, এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বাংলা বলেন, সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক ইউনিয়ন বলেন, সবগুলোতে এখন দলীয় সরকার, দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না। রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন, আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থা দেখেছে, ব্যাংক আদালত সব কিছু দলীয়করণ হয়ে গেছে। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনার যেখানে যান রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে, অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতে ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনারা দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান, হাসি ঠাট্টা 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়ে হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফেসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ফেসিবাদ সৃষ্টির জন্যই, আর তার দোসরদের সৃষ্টির জন্য কি দেশের মানুষ রক্ত দিয়েছে? এর জন্য কি ছাত্র রক্ত দিয়েছে? ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই, কি পেয়েছেন আপনারা? কার কাছে কি পেয়েছেন? একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে, সে নাকি ছাত্রলীগ, তাকে ধরে মারতে হবে, ফিরতে হবে। মহিলাদেরকে কিন্তু বিভস্ত করে ফেলা হচ্ছে। শুনতে পারলেন? সর্বশেষ শুধু আমি একটা কথাই বলবো, আওয়ামী লীগের উদ্দেশ্যে সামনে আমার মনে হয় আওয়ামী লীগের ব্রাইট ফিউচার ভাই, সত্যি কথা বলতেছে। কারণ একটা দল যখন নাকি পতন হয়, সেই দলটা কখনো ভেঙে যায় না, সেই দলটা আরো দ্বিগুণ বা বট গাছের থেকেও আরো শক্তিশালী হয়ে ফিরে। কেন জানেন? কারণ যখন একটা মানুষ দেখবেন, একটা পরিবারে যখন একজন সদস্য আসে কিংবা একজন ব্যক্তি আপনার তার কার্যক্রম, তার প্রতিটি স্টেপ, তার পরিবারকে আপনার মানে একদম ত্যক্ত বিরক্ত বানায় ফেলায়, সমাজে ত্যক্ত বিরক্ত বানায় ফেলায়, কিন্তু মানুষ কিন্তু বুঝতেছিল না যে ব্যক্তিটা তাদের জন্যই কাজ করতেছে। বুঝতে পারছেন? যখন নাকি সেই মানুষটা সমাজ থেকে আপনার রিজাইন নিয়ে কিংবা বরখাস্ত হয়ে তিনি চলে যায়, ঠিক তখন বা তার কয়েক মাস পরেই সেই সমাজের মানুষ বুঝতে পারে যে আরে না রে, অমুক ব্যক্তিরা যে ছিল অরিজিনালি ভালো ছিল, আমাদের সমাজের জন্য ভালো কাজ করছে, দেশের জন্য ভালো কাজ করছে, ওনাকেই চাই আমরা। বর্তমান সেম আপনার আওয়ামী লীগের ঠিক একই অবস্থা। এটা আওয়ামী লীগের জন্য দরকার ছিল, কারণ আওয়ামী লীগ যে কি জিনিস কিংবা আওয়ামী লীগ যে বাংলাদেশের পিওর একটা স্বাধীনতার পক্ষের দল, এটা বাঙালি যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা বর্তমান প্রত্যেকটা ব্যক্তির জায়গায় থেকে তারা এই জিনিসটা রিয়ালাইজ করতে পারছে। আর এর জন্যই বর্তমান দেখবেন যারা নাকি বেশিরভাগই প্রায় ধরেন 100-এর ভিতরে 70% মানুষ তারা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায়। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই আওয়ামী লীগের উদ্দেশ্যে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য তারা রাজপথে নামতেছে, তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করতেছে। তাদের জনসম্মুখের অনেক দরকার, তাদের জনগণ অনেক দরকার। তারা বিভিন্ন আপনার মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে, সেখানে চরম আকারের জনসংখ্যা দরকার। কারণ ওই যে বললাম এনসিপি যে প্রতিরোধ করবে, ওই যে বিপিনুর প্রতিরোধ করবে, বিএনপি প্রতিরোধ করবে, এটাকে ঠেকানোর জন্য বড় একটা পিপলসের সমাবেশ যাতে জাতীয় পার্টি করতে পারে, এই সহায়তা আওয়ামী লীগকে করতে হবে, আপনাদেরকে করতে হবে। কারণ বর্তমান আওয়ামী লীগ যদি বাংলাদেশে পুনরায় রাজনীতির মাঠে ফিরতে চায়, তাহলে
এই একটা দল জাতীয় পার্টি। আপনাদের মনে যদি নাও চায়, তাও আমি আমার ব্যক্তিগত মতামত আর কি, যে জাতীয় পার্টির সাথে আপনারা সহমত পোষণ করুন। হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা ওরফে মলম হাসনাত, অনেকদিন সে গর্তের ভিতর ছিল। গর্তের ভিতর থেকে বের হয়ে বিস্ফোরক একটি মন্তব্য করে সারা বাংলাদেশ তোলপাড় করে দেয়। আবার সে মন্তব্যটি কি? সেটা হচ্ছে দুদকের চায়ের বিল হচ্ছে 1 লক্ষ টাকা। মানে বুঝাতে চেয়েছে দুদককে কেউ ঘুষ দিল নিম্নে 1 লক্ষ টাকা দিতে হয়। আমার কথা হচ্ছে, তোমাদের চায়ের বিল কত? তোমাদের তো চায়ের বিল এখন 1 কোটি টাকা। বিভিন্ন হোটেলের মধ্যে তোমরা মাগিবেজি করে মদ খেয়ে 50 থেকে 55 কোটি টাকার বিল করে ফেলো, সে বিল আবার দিতেও চাও না। আসলে কি জানেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না, আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই। মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য, কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হওয়ার কথা ছিল না। আমাদের বাংলাদেশের এই সকল কথিত যারা এখন বিপ্লবী যারা আছে, তাদের সত্যিকারের মনুষ্যত্বের মৃত্যু হয়েছে। তারা অভ্যুত্থানের টাইমে জীবন দিতে প্রস্তুত ছিল, আর এখন তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সকল জায়গা থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, কমিশন বাণিজ্য করছে। তারা এখন দুদককে নিয়ে আঙ্গুল তুলছে। আমাদের দেশে দুদকও ভালো না, কারণ এই দুদকের দুর্নীতি দমন করার জন্য আরেকটি দুদক খুলতে হবে, আবার ওই দুদকের দুর্নীতি দমন করার জন্য আরেকটি দুদক খুলতে হবে। আপনি নিজের থেকে যদি ভালো না হন, আপনাকে কখনো কেউ ভালো করতে পারবে না, কেউ ভালো না। এই দুদকের যদি চায়ের বিল 1 লক্ষ টাকা হয়, মানে ঘুষ, তোমাদের চায়ের বিল 1 কোটি টাকা, তাহলে কে কার থেকেও বেশি খারাপ, সেটার কম্পিটিশন এখন বাংলাদেশে চলতেছে, আগেও ছিল, সামনেও থাকবে। কারণ আমরা নিজেরাই পরিবর্তন হচ্ছি না। সে কারণেই তো জালালউদ্দিন রুমি বলেছিলেন, মশারির নিচে বসে জিকির করা অনেক সোজা, কিন্তু টাকার উপর ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন। আমরা যখন ওই পর্যায়ে পৌঁছাই না বা ওই পর্যায়ে যেতে পারি না, তখন দূর থেকে আমরা সমালোচনা করি, সে ঘুষ খাই, তার চায়ের বিল 1 লক্ষ টাকা, আমার চায়ের বিল 1 কোটি টাকা। মানে এই ধরনের সমালোচনা করি। যখন আমি ওই পাওয়ারে যাই বা আমি দুদকের কোনো বড় পদে বসি, তখন আমি নিজেই টাকা লোভে পড়ে যাই, ঘুষ নিই। তখন আমার আবার আর মনে থাকে না যে আমি মশারের নিচে বসে জিকির করেছিলাম, ওর সমালোচনা করেছিলাম, আমি ওই জায়গায় বসে এগুলো করবো না, সকল কিছু ঠিক করে ফেলবো, তাই না? তাই তো মনীষীরা সে কারণে আরেকটি কথা বলেছিলেন, চিত্ত থেকে চেতনা, চেতনা থেকে মন। আমরা আগে চিত্ত পরিষ্কার করতে হবে, তারপরে চেতনার পরিষ্কার হবে। চেতনা পরিষ্কার হলে আমাদের মন পরিষ্কার হবে। যতদিন এই সকল বিষয় আমাদের পরিষ্কার হবে না, ততদিন আমরা সত থাকতে পারবো না। আমাদের চায়ের বিল 1 লক্ষ টাকা হবে, আমাদের চায়ের বিল 1 কোটি টাকা হবে। এই মলম হাসনাদের মতো লোকেরা অন্যের সমালোচনা করতে পারবে, কিন্তু নিজে ঠিক হবে না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আগে নিজে ঠিক হতে হবে, নিজের মনুষ্যত্ব ঠিক করতে হবে, তাহলেই বাংলাদেশ ঠিক হবে। অন্য সমালোচনা করার আগে নিজেও ঠিক হতে হবে, নিজে ঠিক হওয়ার পরে অন্যকে সংশোধন করতে হবে। কারণ বাংলাদেশে আসলে কেউ ভালো না। সে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি কথা বলেছিলেন, মানুষ তো সকলের ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু মনুষ্যত্ববোধ সকলের ঘরে জন্মগ্রহণ করে না। এটাই হচ্ছে চরম বাস্তবতা। কারণ মনুষ্যত্ববোধ বাংলাদেশের মানুষের কাছে উঠে গিয়েছে। মানুষ টাকার উপর মত্ত হয়ে গিয়েছে, টাকার লোভে মানুষ সকল কিছু করছে, বড় বড় কথা বলে, কিন্তু নিজে যখন টাকার ওই মেন খাটিতে পড়ে যায়, তখন আর লোভ সামলাতে পারে না। তাই নয় কি? তাই তো মওলা আলীও একটি কথা বলেছিলেন, সে কারণে আল্লাহ মানুষ তৈরি করেছিলেন ভালোবাসার জন্য, আর বস্তুকে তৈরি করেছেন ব্যবহারের জন্য। কিন্তু আমরা এখনকার যুগের মানুষরা কি করছি? আমরা মানুষের তৈরি বস্তু টাকাকে ভালোবাসছি, কিন্তু আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি। তাই নয় কি? তাই তো। তাই আগে নিজে পরিশুদ্ধ হন, নিজের মনকে পরিশুদ্ধ করুন, তারপরে বড় বড় লেকচার দিয়েন। এখন বিস্ফোরক মন্তব্য করে ওর দুর্নীতির কথা ধরে, এর দুর্নীতির কথা ধরে কোনো লাভ নাই। আপনাদের এনসিপির মধ্যে এখন সকল দুর্নীতিগ্রস্ত, তাদের মনুষ্যত্ববোধ এখন তারা হারিয়ে ফেলেছে। সকল জায়গা মব জাস্টিস করছে, সকল জায়গা তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। যারা সিরা স্যান্ডেল পরতো, তারা এখন লাখ টাকা স্যান্ডেল পরে। প্রফেসর ইউনূস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে, শুনলে চমকে ওঠার মতো। দর্শকের আগে একটা বিশ্লেষণে আপনাদেরকে শুনিয়েছি, বিশ্লেষণ সহ, যে আমরা কি অবস্থায় ছিলাম। যেমন ভারতের ভিতরে যে মুসলিম নির্যাতন, গুজরাট, কাশ্মীর, বিভিন্ন জায়গায়, আপনি বাংলাদেশে বসে আমরা ভিডিও বানাই, বক্তব্য দিই, এরকম যারা বানায়, ভারতের নজরে এগুলো পড়লে ভারত বাংলাদেশ থেকে গুম করে ফেলতো। কিভাবে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলতো যে অমুকে আমাদের এই বিষয়ে কথা বলেছে, ওকে ধরে আনো, ধরে এনে বর্ডার থেকে ওদের হাতে ছেড়ে দিত। ওরা গুম করে নির্যাতন করতে নিয়ে কাউকে মেরে ফেলতো, কাউকে আবার ফেরত দিত। আমরা এই অনিরাপদ বাংলাদেশে ছিলাম।
আমরা স্বাধীন বাংলাদেশ ছিলাম না, হাসিনার আমলে আমরা স্বাধীন ছিলাম না, আমরা স্বাধীন হয়েছি 5 আগস্টের পর। দর্শক, এবার এই সেই গুম কমিশনের তথ্যে আরো বের হয়েছে, গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। সাপোজ সেনাবাহিনীর কোনো অফিসার, সেনাবাহিনীর মধ্যে কিন্তু ভালো অফিসারই বেশি, আমি জানি, সেনাবাহিনীর সাথে চলি, সেনাবাহিনীর মধ্যে ভালো অফিসার বেশি। এরা সৎ, নামাজি, এদের মধ্যে সততা থাকে, ইন্টিগ্রিটি থাকে, অনেস্টি থাকে, এদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু খারাপ অফিসারও আছে, এরা দুর্নীতি করে, টাকা লুটপাট করে, দালালি করে, মানবাধিকার লঙ্ঘন করে, সব করে, কিন্তু আসলে ভালো বেশি। তো এই জন্যে শুধু ওই খারাপ বেছে বেছে বড় অফিসার বানানো হতো, সেনাপ্রধান বানানো হতো। আজিজের মতো মাফিয়াকে সেনাপ্রধান বানানো হয়েছে। চিন্তা করেন যে বাংলাদেশের সেনাপ্রধান কারা হতো। এখন ভালো লোক যদি কেউ এই গুম করতে রাজি না হতো, কোন অফিসার, যে না না এই ধরনের অন্যায় আমি করতে পারবো, আমার চাকরি যায় যাক, কারণ মিনিমাম নৈতিকতা বোধ তো আছে, আমি চাকরি বাঁচাতে একজন মানুষকে হত্যা করবো বা গুম করে ফেলবো, এটা তো হতে পারে। এরকম কেউ রাজি না হলে তার তথ্য হাসিনার কাছে পাঠাতে। তারপরে হাসিনা তাকে হয় চাকরিচ্যুত করতো। আমার অনেক পরিচিত আছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, পেনশনে টাকা দেওয়া হয়নি, তারা যে একটা ফ্ল্যাট প্লট পাওয়ার কথা তাও দেওয়া হয়নি, এখন হয়তো অনেকে পাওয়া শুরু করেছে। এরকম অনেকে আছে যে কোনো কারণ না, জাস্ট হাসিনা অবৈধ নির্দেশ মানতে রাজি না, অথবা তার 14 গোষ্ঠীর মধ্যে জামাত আছে, তার চাকরি শেষ। সেনাবাহিনীতে এরকম প্রচুর ঘটনা ঘটেছে, প্রমোশন আটকে রেখেছে। আমি অনেক ঘটনা জানি, শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীতে। ডিফেন্স বলতে যা বুঝে 3 বাহিনীতে ঘটনা ঘটতো। সৈনিক থেকে শুরু করে ঊর্ধ্বতন অফিসার, কমিশন অফিসার বা প্রমোটেড, এইসব আকাম করতে রাজি না হলেই শেখ হাসিনার কাছে তথ্য চলে যেত। তারপরে শেখ হাসিনা হয়তো তাদেরকেও কাউকে গুম করতো বা মিথ্যা অভিযোগ সাজিয়ে চাকরিচ্যুত করতো, বঞ্চিত করতো। এবং এগুলো অপারেট করতো রয়ের ট্রেনিং, এই ঘটনাগুলো করতো যে অমুককে গুম করো বা গুম এইভাবে করতে হবে, রয় এসে ঠেকাতো। ডিজিএফআই একটা ফ্লোর রয়ের জন্য বরাদ্দ ছিল কচুকাতের, যে এখানে কাজ করবে। এখন হয়তো বা সেটা নেই। এখন একটা সহজ একটা অ্যানালজি আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। এই যে খবরটা, গুম কমিশনের প্রতিবেদনের যে খবরটা, গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। এর মানে যারা গুমে রাজি না, তাদেরকে তো আর শেখ হাসিনা প্রমোশন দিবে না, সহজে বোঝা যায়। তাদেরকে চাকরিচ্যুত করবেন বা একদম ধ্বংসে বানিয়ে রাখবেন। তাহলে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত বড় অফিসার হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছে। কিভাবে বানিয়েছে? তিনি কি গুমে রাজি ছিলেন নাকি? গুমে রাজি না থাকলে এত বড় অফিসার কি তার হওয়ার কথা? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন দর্শক। আপনি কি মনে করেন, এই যে ওয়াকারুজ্জামান যদি দুধের দোয়া হতো, খুব ভালো হতো, তাহলে হাসিনা কোন ক্রাইটেরিয়া তাকে সেনাপ্রধান বানিয়েছে? শুধু আত্মীয়? হ্যাঁ, বিপ্লবে ওয়াকারের ভূমিকা আমরা অ্যাপ্রিসিয়েট করি, তিনি আমাদের সহযোদ্ধা। কিন্তু গুম বিষয়ে তার অবস্থান কি ছিল? তিনি কি গুমে রাজি ছিলেন কি রাজি ছিলেন না? আর গুমে রাজি না থাকলে এত বড় পদে তিনি কিভাবে এসেছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিতে চাই, আপনার জবাব দিবেন দর্শক। গুম খুনে জড়াতে কিছু কর্মকর্তা অস্বীকৃতি জানিয়ে তা লিখিতভাবে জানানোর তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এখন যেসব কর্মকর্তা গুম খুনে অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে এখন খুঁজে বের করে এই সরকারের উচিত পুরস্কৃত করা, তাদের বড় বড় পদে বসানো উচিত। শুধু টাকা পয়সা দিয়ে পুরস্কৃত না, তাদেরকে বয়স থাকলে চাকরিতে বড় অফিসার বানানো উচিত, না থাকলে রাষ্ট্রদূত বা এরকম বিভিন্ন পদে দেওয়া উচিত, কারণ তারাই হচ্ছে প্রকৃত মানবতাবাদী অফিসার। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের অনেক কার্যকলাপ, হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যের মাধ্যমে কি বলতেছে দেশকে নিয়ে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।